নিজেরাও কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে প্রশ্ন জানানোর চেষ্টা করবে। আমরা প্রথমে দেখি প্রথমা বা শূন্য বিভক্তি আমরা যেটিকে বলি, সেখানে আমরা সাধারণত অ বা শূন্য এই দুটিকে আমরা সাধারণত প্রথমা বিভক্তি বলি। অর্থাৎ কোন শব্দের সঙ্গে যদি আমরা কোন রকম বিভক্তি দেখতে না পাই, তখন আমরা বুঝে থাকি যে সেখানে প্রথমা বা শূন্য বিভক্তি রয়েছে। এবং দ্বিতীয় বিভক্তি কোনগুলোকে বলে? এখন তোমরা আমাদেরকে বলবে যে দ্বিতীয় বিভক্তির রূপ কোনটি কোনটি, কমেন্টের মাধ্যমে এখন আমাদেরকে জানাও। আমরা তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। আমাদের ক্লাসে অনেকে অংশগ্রহণ করছে। আমরা আবারও বলছি যে নিজের বন্ধুকে আজকের এই ক্লাসটিতে ডেকে নিয়ে এসো, ট্যাগ করে জানিয়ে দাও। এর মধ্যে আমাদেরকে জানাচ্ছে সিফাত হোসেন খান, ফ্রোজেন ফারিয়া, শহীবুর রহমান জীবন, সৈকত কুমার দাস শুভ আমাদেরকে জানিয়েছে। কে রে তৌসিফ শিহাব সেও জানিয়েছে। জায়েদ হাসান অনেকে আমাদেরকে জানাচ্ছে। আমরা তোমাদের উত্তর গ্রহণ করে লিখে ফেললাম কে রে। এই দুটো হচ্ছে দ্বিতীয় বিভক্তির রূপ। রোকেয়া নাদিয়া জানিয়েছে, ফাইজা ফাহমিদা, হ্যাঁ আমাদেরকে অনেকেই জানাচ্ছে। শামীম মিয়াও আমাদেরকে জানিয়েছেন কে রে। এর মধ্যে সোহেল রানা আমাদেরকে প্রশ্ন করেছে যে বাংলা ক্লাস কবে কবে কয়টায় লাইভ হয়। আমাদের বিষয় ভিত্তিক ক্লাসে কোনো সুনির্দিষ্ট দিন আছে ব্যাপারটি সেরকম নয়। আমরা প্রত্যেক সপ্তাহে আমাদের লাইভ ক্লাসগুলো বিভিন্ন বিষয়ের উপর চালাই। সোহেল রানা তোমাকে বলে দিচ্ছি যে ফেসবুকে আমাদের 10 মিনিট স্কুল লাইভ নামে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের সদস্য হয়ে যাও এক্ষুনি। এবং সেখানে তুমি দেখবে যে প্রত্যেক সপ্তাহের শুরুতেই আমরা জানিয়ে দিই যে কোন কোন বিষয়ের উপর কোন কোন ইনস্ট্রাক্টর লাইভ ক্লাসগুলো নিবেন এবং কয়টায় সেটি অনুষ্ঠিত হবে। আমরা আমাদের লাইভ ক্লাসগুলো সাধারণত সন্ধ্যা 7টায় এবং রাত 9টায় অনুষ্ঠিত করি। আমরা আশা করব যে তোমরা সবাই সেই জায়গায় উপস্থিত থাকবে, সেই ক্লাসগুলোতে উপস্থিত থাকবে, নিজ নিজ আগ্রহের বিষয়গুলো জেনে নিতে একদম ভুলবে না। এর মধ্যে অনেকেই এরকম যারা যারা বলছো যে বিভিন্ন বিষয় তোমাদের জানা দরকার, সেই বিষয়গুলো 10 মিনিট স্কুল লাইভ গ্রুপটি তোমাদেরকে জানিয়ে দিবে যে কোন ক্লাসটি কখন হচ্ছে। এখন আমরা দেখি তৃতীয় বিভক্তি কোনগুলো। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা, দিয়ে এবং কর্তৃক। এই তিনটি বিভক্তি আমরা ব্যবহার করে থাকি তৃতীয় বিভক্তি হিসেবে। এবং চতুর্থী বিভক্তি হিসেবে আমরা ব্যবহার করি কে রে, যেটা অনেকটা দ্বিতীয় বিভক্তির মতোই। এখন আমাকে তোমরা বলবে পঞ্চমী বিভক্তি কোনগুলো। পরাগ আহমেদ আমাদেরকে বলেছে এক বচন এবং বহু বচন দুটো বললেই ভালো হয়। খুব চমৎকার একটা কথা, একদম সত্যি। তোমরাই আমাকে বলে দাও বহু বচন কোনগুলো হবে। আমরা দেখি এখানে কে রে, তাহলে এখানে হবে বহু বচন হিসেবে এরে একটা হবে। পঞ্চমী বিভক্তি কি হবে আমরা দেখি এক এক করে সেগুলোর বহু বচনে যাওয়া যাচ্ছে কিভাবে। ইশতিয়াক আহমেদ আমাদেরকে পঞ্চমী বিভক্তি জানিয়েছে হতে হইতে। শুভ আমাদেরকে জানিয়েছে হতে থেকে চেয়ে। ফাইজা ফাহমিদা, রোকেয়া নাদিয়া, হ্যাঁ অনেকে আমাদেরকে জানাচ্ছ যে হতে থেকে চেয়ে। এই তিনটি বিভক্তি হচ্ছে পঞ্চমী বিভক্তি। এবং তারপর ষষ্ঠী বিভক্তি কোনগুলো। ষষ্ঠী বিভক্তিটাও তোমাদের কাছ থেকে জেনে নেই, আমাকে একটু জানাও। সোহেল রানা জানাচ্ছে, রায়হান কবির জানাচ্ছে, ওরা জানাচ্ছে পঞ্চমী বিভক্তির কথা এখনো। ফ্রোজেন ফারিয়া আমাদেরকে জানিয়েছে র এর। জীবন জানিয়েছে, ইশতিয়াক আহমেদ জানিয়েছে, কৌশিক তাজনুর জানিয়েছে। বাকি যারা আজকের এই ক্লাসে অংশগ্রহণ করছো তারাও রেসপন্স করো। আমরা চাই যে একটা রেসপন্সিভ ক্লাস হোক, সবার এখানে রেসপন্স করার সুযোগ রয়েছে। আমাদের ক্লাসরুমগুলোর সঙ্গে এইখানে রেগুলার যে ক্লাসরুম, আমরা যে ক্লাসগুলোতে স্কুল কলেজে অংশগ্রহণ করি, সেই ক্লাসরুমের সঙ্গে এই ক্লাসরুমের একটা কিন্তু পার্থক্য আছে। সেই পার্থক্যটা হচ্ছে সবাই একসঙ্গে রেসপন্স করলে এই ক্লাসরুমে কোনো সমস্যা হয় না। এই কারণে তুমি যদি তোমার উত্তরটা যদি জানা থাকে, তাহলে নিজের একবার চর্চার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে রেসপন্স করতে ভুলো না।
আমরা চাই যে তোমরা সবাই নিজেকে যেন খুব দ্রুত যাচাই করতে পারো এবং আমরা বলে দিতে পারি তোমার উত্তর সঠিক নাকি সঠিক নাকি ভুল হচ্ছে। আমরা এই যাচাইয়ের প্র্যাকটিসটা আমরা ক্লাসেই যেন সেরে নিতে পারি, সেটাই আমরা চাই। আমরা এক এক করে দেখে নিই। রবিউল ইসলাম, স্বপন রায়, মাহমুদ হাসান আমাদেরকে জানিয়েছে যে র এর এগুলো হচ্ছে ষষ্ঠী বিভক্তির রূপ। এর মধ্যে আমাদের কাছে যে জানতে চেয়েছিলে এটার বহুবচন কি হবে, এটার বহুবচন হবে দিগের, দের। এই হচ্ছে আমাদের ষষ্ঠী বিভক্তির রূপ। এবং সপ্তমী বিভক্তিতে যদি যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে এ, অ, তে। এই হচ্ছে আমাদের বিভক্তির চার্ট। তোমরা যারা বিভক্তি সম্পর্কে একটু কম ধারণা রাখো তারা আশা করি নিজের খাতায় এই তালিকাটা রাখবে। আমরা চাইবো যে বিভক্তি সম্পর্কিত তোমার যদি কোনো রকম কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে কোয়েশ্চেনের মধ্যে বা কমেন্ট সেকশনে কোয়েশ্চেনের মাধ্যমে জানাও। আমরা বিভক্তি সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়ে গেলাম। সুতরাং এখন কোন একটা বাক্যে কোন শব্দ কোন বিভক্তিতে রয়েছে সেটা এখন আরো সহজে আমরা বের করে ফেলতে পারবো, এই আশা আমরা ব্যক্ত করছি। আমরা এখন দেখি যে আমরা কারকের যে বাকি অংশ পড়তে চেয়েছিলাম সেই বাকি অংশ নিয়ে আমাদের কেমন কৌতূহল রয়েছে সেটা আমরা একবার দেখি। আমরা তোমাদের কাছ থেকে দেখে নিচ্ছি এক এক করে আর কেউ কোনো নতুন কোনো প্রশ্ন করলে কিনা। না, আমাদের সামনে কোনো নতুন প্রশ্ন আসেনি। আমরা এখন দেখি যে আমাদের বাকি যেই তিনটি কারক সেই তিনটি কারকের মধ্যে কোনটি কোনটি আমাদের পড়ার কথা ছিল। প্রথমে আমরা এখন যেটি পড়ব সেটি হচ্ছে সম্প্রদান কারক। এরপর আমাদের পড়ার বিষয় হচ্ছে অপাদান, অপাদান কারক এবং সবশেষে অধিকরণ কারক। এই তিনটি কারক আমরা আমাদের আজকের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেছি। সুতরাং আমরা জেনে গেলাম যে আমরা কোন তিনটি কারক পড়তে চাই। এখন আমরা দেখি যে সম্প্রদান কারক বলতে আসলে কি বোঝায় এবং সম্প্রদান কারক নিয়ে কারো কারো যে যে কনফিউশন গুলো থাকে সেগুলো দূর করা যায় কিনা। দেখো, সম্প্রদান কারক বলতে আসলে কি বোঝায় সেটি কিন্তু আমরা অনেক বছর ধরে অনেকেই পড়ে ফেলছি। আমাকে তাই এখন তোমরা কমেন্ট করে জানাও যে সম্প্রদান কারক বলতে আসলে তুমি কি বোঝো। আমরা দেখি। আচ্ছা, এরপরে আমাদেরকে তৌসিফ শিহাব আমাদেরকে জানিয়েছে যে দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তির মধ্যে পার্থক্য কি। দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তির মধ্যে রূপগত কোনো পার্থক্য নেই, বুঝতেই তো পারছো যে কে, রে এগুলোই আমরা ব্যবহার করে থাকি। চতুর্থী বিভক্তির প্রয়োগ সাধারণত আমরা সম্প্রদান কারকের সঙ্গে ঘটাই এবং সেই কারণে আমরা বলে দিচ্ছি তোমাকে যে কর্মকারকে যখন আমরা ব্যবহার করি তখন সাধারণত আমরা দ্বিতীয় বিভক্তি ব্যবহার করি, সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি ব্যবহার করি। কারক অনুযায়ী সাধারণত এই বিভক্তিগত পার্থক্য রয়েছে এবং আমরা সাধারণ বাক্যে যেইভাবে দ্বিতীয় বিভক্তি ব্যবহার করে থাকি বা কে, রে যে ব্যবহার করে থাকি সেগুলো সাধারণত দ্বিতীয় বিভক্তির অন্তর্ভুক্ত। চতুর্থী বিভক্তি একটা এক্সেপশনাল কেস হিসেবে সবসময় ধরে নেবে, যেটি সম্প্রদান কারকের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর কেউ কোনো প্রশ্ন করেছে কিনা, প্রথমা কি সপ্তমী কিনা, স্বপন রায় আমাদেরকে জিজ্ঞাসা করেছে। না স্বপন রায়, প্রথমা সপ্তমী বিভক্তি নয়। কারণ হচ্ছে প্রথমার রূপটা হচ্ছে আরেকটা নাম হচ্ছে শূন্য বিভক্তি। আমরা বলে দিয়েছি যখন কোনো শব্দের সঙ্গে কোনো রকম বিভক্তি থাকবে না তখন সেটি হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি। আবার যখন এ, অ, তে, যেমন ধরো পাগলে কি না বলে, এখানে পাগলে একটা শব্দ আমরা বলছি, সেখানে আমরা বলছি পাগলে। এই শব্দটায় খেয়াল করলে বুঝতে পারবে পাগল যোগ এ, এখানে এ একটা বিভক্তি রয়েছে। এই এ বিভক্তিটা হচ্ছে সপ্তমী বিভক্তির একটা রূপ। সুতরাং এইটি জেনে নাও যে সপ্তমী বিভক্তি এবং প্রথমা বিভক্তি একদম আলাদা।
দ্বিতীয় এবং চতুর্থী নিয়ে যাদের সমস্যা তারা আশা করি বুঝে গিয়েছো যে পুরো বিষয়টা আসলে কিভাবে পার্থক্য নিরূপণ করা হয়। এখন আমরা তোমাদের উত্তর দেখার চেষ্টা করছি। সম্প্রদান কারক কাকে বলে? যারা বলেছো আহ আমাদেরকে ইশতিয়াক আহমেদ বলেছে নিঃস্বার্থ দান, সিফু বলেছে সত্য ত্যাগ করে কিছু দান করা, জীবন বলেছে সত্য ত্যাগ করে কিছু দান করাকে সম্প্রদান কারক বলে। হ্যাঁ, আমাদেরকে অনেকে আমাদেরকে এরকম জানাচ্ছ যে নিঃস্বার্থভাবে দান করা একদম সঠিক, কাউকে কিছু দান করা। হ্যাঁ, দান করার মানেটা কি? দান করার মানে হচ্ছে একদম কাউকে কোনো কিছু দিয়ে দেয়া। সুতরাং আমরা যখন সম্প্রদান কারকের কথা বলছি তখন যাকে সত্য ত্যাগ করে কোনো কিছু দিয়ে দেয়া হয় তাকে আমরা বলবো সম্প্রদান কারক। সুতরাং আমরা বুঝতে পারছি যে সম্প্রদান কারকে আমার উদাহরণটিকে আমরা একটা প্রশ্ন করব, সেই প্রশ্নটা কি হবে সেটা আবার তোমরা আমাকে জানাবে। আমরা তোমাদের কাছে এই উত্তরটা পেয়ে গিয়েছি যে যাকে সত্য ত্যাগ করে কোনো দান করা হয় তাকে বলা হয় সম্প্রদান কারক। সুতরাং এই দান বলতে অর্চনা, সাহায্য ইত্যাদি বিভিন্ন প্রতিশব্দ আমরা ব্যবহার করতে পারি। সুতরাং এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে সম্প্রদান কারকের যে বাক্য, সেই বাক্যকে একটা প্রশ্ন আমরা করব। সেই প্রশ্নটি কি হবে সেটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আরিফ হোসেন আমাদেরকে জিজ্ঞেস করেছে যে এই ভিডিও কি আমাদের ওয়েবসাইটে পরে পাওয়া যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই 10minuteschool.com ওয়েবসাইটে গিয়ে আপনি আমাদের যে লাইভ বাটনটি রয়েছে সেই লাইভ বাটনটিতে গেলেই, অথবা লাইভ একটা অপশনও রয়েছে, সেই লাইভ অপশনে গেলেও আপনি আমাদের ভিডিওর যে তালিকা সেটি সম্পূর্ণরূপে পেয়ে যাবেন। কিন্তু আমরা চাইবো যে লাইভ ক্লাসগুলোতে যেন সবাই লাইভ অংশগ্রহণ করে, তাতে আমার সঙ্গে আপনাদের ইন্টারাকশন, অর্থাৎ শিক্ষকের সঙ্গে আপনার যে ইন্টারাকশন সেটির সুযোগ অনেক বেশি থাকে। ইশতিয়াক আহমেদ আমাদেরকে বলেছে যে কাকে, এই প্রশ্নটা যদি আমরা করি তাহলেই আমরা উত্তর পেয়ে যাব। একদম সঠিক উত্তর, আমরা প্রশ্ন করব কাকে। সুতরাং এই কাকে প্রশ্নটা করার সঙ্গে সঙ্গে আমরা যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে সম্প্রদান কারক। আমরা সম্প্রদান কারকের যে সংজ্ঞা এবং তাকে আইডেন্টিফাই করার জন্য যে উপায়টি আমরা ব্যবহার করি সেটি সম্পর্কে আমরা জেনে গিয়েছি। এখন আমরা দেখব যে সম্প্রদান কারকের উদাহরণগুলো কি কি। সম্প্রদান কারকের উদাহরণ সম্পর্কে জানার জন্য আমরা আরেকটা স্লাইড তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, আমাদের সামনে তিনটি উদাহরণ রয়েছে। একটা হচ্ছে ভিখারিকে ভিক্ষা দাও, পরেরটা হচ্ছে ধোপাকে কাপড় দাও, সমিতিতে চাঁদা দাও। এখানে আমরা বাক্যগুলোকে মার্ক করি, 1 2 3। এখানে তিনটা বাক্য রয়েছে। আমাকে তোমরা যেটি বলবে সেটি হচ্ছে যে এই তিনটা বাক্যের মধ্যে সত্য ত্যাগ করে দেওয়া হয়নি কোন বাক্যটিতে, অর্থাৎ ভুল সম্প্রদান কারক হিসেবে উপস্থাপন করা হয়েছে এই তিনটি বাক্যের কোনটিতে, 1 2 নাকি 3 কে। আমাকে কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে যে এই তিনটা বাক্যের মধ্যে কোনটি ভুল ভাবে সম্প্রদান কারককে উপস্থাপন করা হয়েছে। ভুলভাবে সম্প্রদান কারককে উপস্থাপন করা হয়েছে সিফাত হোসেন খান উত্তর করেছে, বলেছে 2, ইশতিয়াক আহমেদ বলেছে 2, রোকেয়া নাদিয়া 2, মরিয়ম শেখ বলেছে 2, 2 এবং 3 বলেছে সিফাত জাহান সিফু, 3 নাম্বার বলেছে তুহিন। আচ্ছা, 1 2 3 তিনটা উত্তরই তোমাদের কাছ থেকে এসেছে। এখন আমি বলছি কোনটি ভুল কোনটি সঠিক। খেয়াল করে দেখো, ভিখারিকে ভিক্ষা দাও, তুমি যখন ভিখারিকে ভিক্ষা দিচ্ছ তখন তুমি সম্পূর্ণভাবে সত্য ত্যাগ করে কোনো একটা কিছু তাকে দিয়ে দিচ্ছ। তখন আমরা বুঝতে পারছি যে সত্য ত্যাগ করে কোনো কিছু কাউকে দিয়ে দেয়া যখন হয় তখন সম্প্রদান কারক হয়, এবং যাকে দেয়া হয় সে হচ্ছে সম্প্রদান কারক। সুতরাং এখানে ভিখারিকে দেওয়া হচ্ছে, এই কারণে এটা হচ্ছে সম্প্রদান কারক, এটি হচ্ছে সম্প্রদান কারক। এর পাশাপাশি সম্প্রদান কারকে এটি হবে চতুর্থী বিভক্তি। কেন?
কারণ হচ্ছে এখানে কে নামে একটা বিভক্তি কিন্তু আমরা খুব স্পষ্ট দেখতে পাচ্ছি। সুতরাং এখানে আমরা বুঝতে পারছি যে সম্প্রদান কারকে এখানে চতুর্থী বিভক্তি হয়েছে। এরপরে দেখো, ধোপাকে কাপড় দাও। তুমি যখন একজন ধোপাকে কাপড় ধুতে দাও, তখন কি তুমি ধোপাকে পুরোপুরি কাপড়টা দিয়ে দাও, অর্থাৎ সেই কাপড়টা কি তুমি আর ফেরত আনো না? অবশ্যই আনো, কারণ ধোপাকে তুমি কাপড়টা শুধু ধুতে দিয়েছো, তাকে পরতে দাওনি। এবং এই কারণে ধোপাকে যখন কাপড় দেওয়া হচ্ছে, তখন আমরা খুব স্বাভাবিকভাবে বুঝে নেব যে সেটি তুমি সত্য ত্যাগ করে দিচ্ছ না। এবং এই কারণে ধোপাকে কাপড় দেওয়া সম্প্রদান কারকের মধ্যে পড়ে না। তাহলে আমাকে বলো যে এই দুইয়ে ধোপাকে এই অংশটা কোন কারক হবে? আমাকে তোমরা কমেন্ট সেকশনের মধ্যে মাধ্যমে জানাও। কমেন্ট সেকশনের মাধ্যমে জানাও যে এটি কোন কারক। এর মধ্যে স্বপন রায় আমাদেরকে বলেছে, ভিক্ষুককে দান আমরা কোনো ফল পাবো বলে দান করে থাকি, তাহলে কিভাবে এটা সম্প্রদান কারক হলো? আচ্ছা, তোমাকে উত্তরটা দিচ্ছি যে ভিক্ষুককে তুমি যে ভিক্ষাটা দিচ্ছ, অর্থাৎ যে টাকা 2 টাকা 3 টাকা বা কোনো খাওয়া তাকে যে দিচ্ছ, সেই খাওয়া দেওয়ার পরে তুমি কিন্তু সেই খাওয়া তার কাছ থেকে আর ফেরত নাও না। তুমি যে টাকা তাকে দিচ্ছ, সেই টাকা কিন্তু তার কাছ থেকে আর ফেরত নিচ্ছ না। সুতরাং সত্য ত্যাগ করে আমরা যখন কোনো কিছু এরকম কাউকে দিয়ে দিচ্ছি, ভিক্ষুককে ওই ভিক্ষাটা দিয়ে দিচ্ছি, তখন আমরা বলছি সেখানে সম্প্রদান কারক হচ্ছে। আমাদেরকে এরকম অনেকে বলছে, হ্যাঁ অনেকে বলছে অপাদান কারক, ধোপাকে কাপড় দাও অপাদান কারক বলছে কেন আমি জানি না। যারা বলছো কর্মকারক তাদের তাদের কথা আমি বলছি। সিফাত জাহান শিফু, পরাগ, নাজমুল হোসেন হৃদয়, সিয়াম হোসেন খান, ইশতিয়াক আহমেদ, হাসিবুর রহমান রকি, জায়েদ হোসেন অচল। ভাইয়া কিভাবে বুঝবো কোন কারক হবে, আমাদেরকে রোকেয়া নাদিয়া জিজ্ঞাসা করেছে। রোকেয়া নাদিয়া, আমরা কারক আইডেন্টিফাই করার সিস্টেমটা আমাদের মুখে মুখে আমরা বলে দিচ্ছি। আমরা যখন প্রশ্ন করব সম্প্রদান কারককে কাকে দ্বারা যখন প্রশ্ন করব, তখন আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে সম্প্রদান কারক। একইভাবে প্রত্যেকটার জন্য আমাদের আলাদা আলাদা প্রশ্ন আমরা করেছি। যেমন কর্তৃকারক যখন আমরা পড়েছি, আমরা বলেছিলাম কে দ্বারা প্রশ্ন করতে। আবার যখন কর্মকারক পড়েছিলাম তখন কি দ্বারা প্রশ্ন করতে বলেছিলাম। আবার করণকারক যখন পড়েছিলাম তখন প্রশ্ন করতে বলেছিলাম কি দিয়ে। কি দিয়ে, এই এই যে কি দিয়ে দুটো শব্দ, এই দুটো শব্দই হচ্ছে প্রশ্নের মধ্যে আনতে হবে। এটির মাধ্যমে যে উত্তরটি তুমি পাবে সেটি দিয়ে সাধারণত আমরা কারক আইডেন্টিফাই করে থাকি। সুতরাং আমরা সঠিক উত্তরগুলো বলছি। সঠিক উত্তর হচ্ছে, আমরা এখানে বুঝতে পারছি যে ধোপাকে কাপড় দাও এটি হচ্ছে কর্মকারক। কেন? কারণ হচ্ছে ধোপাকে অর্থাৎ কি বা কাকে দ্বারা যখন প্রশ্ন করা হচ্ছে, তখন আমরা উত্তর পাচ্ছি ধোপাকে, এবং একই সঙ্গে আমরা এখানে সত্য ত্যাগ করে কোনো কিছু দিচ্ছি না। এই কারণে এটাকে আমরা বলছি কর্মকারক। অর্থাৎ বুঝে নিও যে সম্প্রদান কারক এবং কর্মকারকের একটা খুব ভালো মিল রয়েছে। সম্প্রদান কারক হচ্ছে সত্য ত্যাগ করে দেওয়া কর্মকারক, অর্থাৎ কর্মকারকে যখন আমরা সত্য ত্যাগ করে কোনো কিছু দেই, তখন সেটা সম্প্রদান কারক হয়ে যায়। এই কারণে অনেক ব্যাকরণবিদ আছেন যারা সম্প্রদান কারককে কোনো কারকের অন্তর্ভুক্ত করতে চান না, কারণ কর্মকারককে দিয়ে সম্প্রদান কারককে অনেকটা ব্যাখ্যা করা সম্ভব হয়। তো আমাদের বইগুলোতে সাধারণত সম্প্রদান কারককে আলাদাভাবে উপস্থাপন করা আছে, এবং এই কারণে আমরা সম্প্রদান কারককে আলাদা একটা কারক রূপেই চিন্তা করব। সমিতিতে চাঁদা দাও, অনেকে বলেছে যে এটাও গ্রহণযোগ্য নয়। সিচুয়েশনটা আরেকবার চিন্তা করো, যখন তুমি সমিতিতে টাকা দিচ্ছ, তখন আমরা যখন আমরা সমিতিতে টাকা দিই, তখন সেই টাকা কিন্তু আর ফেরত পাওয়ার আশা করছি না, চাঁদা দিয়ে দিচ্ছি। অর্থাৎ সমিতির কোনো একটা প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামের টাকাটা দিয়ে দিলাম, কিন্তু সেই টাকা কিন্তু আর ফেরত নিব না। এই কারণে সমিতিতে চাঁদা দাও, এই কারণে এটি হচ্ছে একটা সম্প্রদান কারক হবে। সম্প্রদান কারক হবে। আমাদেরকে আরেকটা প্রশ্ন করেছে একজন,
কাপড়টা কি কারক হবে? সুখদেম বাইন সে আমাদেরকে জিজ্ঞাসা করেছে, সেটা কর্মকারক হবে। কারণ এখানে কি দিয়ে যদি তুমি প্রশ্ন করো তাহলে তুমি একটা উত্তর পাবে, সেটা হচ্ছে কাপড়। এবং কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবে? ধোপাকে। দুটোই তাই কর্মকারক। সুতরাং আশা করি এই ধারণাটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে। হাসনাত অঙ্কন একটা চমৎকার প্রশ্ন করেছে যে সৎ পাত্রে কন্যাদান করো, এটা সম্প্রদান কারক কিভাবে? আহ সৎ পাত্রে কন্যাদান করো সম্প্রদান কারক হওয়ার ব্যাপারে আমার অনেক দ্বিমত রয়েছে, আশা করি অনেকেরই রয়েছে, যে সৎ পাত্রে কন্যা দিয়ে দেওয়া বলতে আমরা সেই কন্যাকে আর ফেরত পাই না, এই কথাটা আসলে গ্রহণযোগ্য কোনো কথা নয়। অনেক ব্যাকরণবিদ এটাকে সম্প্রদান কারক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন, কিন্তু প্রকৃতপক্ষে এটা আসলে অনুচিত একটা ব্যাকরণের ব্যাখ্যা। আমরা চাই সেই ব্যাখ্যাকে গ্রহণ না করার পক্ষপাতী। তবে ব্যাকরণবিদরা একটা ট্র্যাডিশনাল রুল সেট করেছেন এইভাবে যে সৎপাত্রে কন্যা দান করো। আমাদের বাংলাদেশে অনেকদিন ধরে এই ট্র্যাডিশন চলে আসে যে পাত্রকে তার যে কন্যা, সেই কন্যাকে পাঠিয়ে দেওয়া হয় তার বাড়িতে, সেই বাড়ি থেকে আর নিজের বাড়িতে বাবা ফিরিয়ে আনেন না। এই কারণে এখানে সত্য ত্যাগ করা হয়ে গিয়েছে, এরকম একটা অর্থে একে সম্প্রদান কারক বলা হয়। তবে এই ব্যাখ্যাটা তুমি চাইলে গ্রহণ নাও করতে পারো। কেন গ্রহণ না করতে পারো সেটার ব্যাখ্যাটা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যে এটি পুরোপুরি গ্রহণযোগ্য আসলে ব্যাখ্যা নয়। আচ্ছা, অর্চনা মানে কি? অর্চনা মানে পূজা বা হ্যাঁ, পূজাকে বোঝানো হয়। যখন ধরো কোনো একটা মূর্তির সামনে, হিন্দু ধর্মাবলম্বীরা যারা আছে তারা অনেক ভালো বুঝবে, যে মূর্তির সামনে কখনো কখনো রেখে দেওয়া হয় কোনো একটা কিছু, সেটা দেব দেবীর নামে উৎসর্গ করা হয়, এটিকে সাধারণত অর্চনা হিসেবে বলা হয়, এবং সেটি দেবদেবীর কাছ থেকে আর নিয়ে নেওয়ার প্রত্যাশা করে না তার যে উপাসক তারা। সেই কারণে সেই অর্চনাকেও সত্য ত্যাগ করা বোঝানো হয়ে থাকে। আচ্ছা, এখন সাইফুল ইসলাম তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। পরাগ আহমেদ, অর্চনা করা দিয়ে একটা এক্সাম্পল দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ, এটা খুব সহজ হতে পারে, আমরা সবাই মিলে চেষ্টা করতে পারি। দেখো, অর্চনা করা মানে হচ্ছে ধরা যাক দেবী দুর্গাকে উপাসক উপঢৌকন, বা উপঢৌকন মানে হচ্ছে উপহার, উপঢৌকন দিলেন, এরকম যদি হয়, তাহলে চিন্তা করো সেই উপঢৌকনটা বা উপহারটা দেবদেবীর কাছ থেকে সরাসরি ফেরত নেওয়ার কোনো আকাঙ্ক্ষা কিন্তু তার কাছ থেকে উপাসক আশা করেন না। এই কারণে এটি সত্য ত্যাগ করে দেবী দুর্গাকে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই কারণে একে বলা হচ্ছে যে এটাও এক ধরনের সম্প্রদান কারক। আশা করি এই অর্চনার যে ব্যাপারটি, সেই অর্চনার ব্যাপারটিও তোমাদের সবার কাছে অনেক পরিষ্কার হয়ে গিয়েছে। আচার্য মানে কি? সিয়াম হাসান আমাদেরকে জিজ্ঞাসা করেছে। আচার্য মানে এক ধরনের শিক্ষক, যিনি শিক্ষকদের গুরু, তাকে বলা হয়ে থাকে আচার্য। আমাদের এটি প্রাসঙ্গিক প্রশ্ন না হলেও আমি তোমাকে উত্তরটা দিলাম। এর পাশাপাশি আর কোনো প্রশ্ন আছে কিনা আরেকবার দেখে নিচ্ছি। আচ্ছা, এখন তোমরা খেয়াল করো যে অপাদান কারক বলতে আমরা কি বুঝি, সেটা এখন আমরা একটু বোঝার চেষ্টা করব। আশা করি সম্প্রদান কারক বলতে কি বোঝায় সেটি সম্পর্কে একটা স্বাভাবিক ধারণা তোমাদের হয়েছে। তবে তার আগে তোমাদেরকে একটু বলে দিই, সেটি হচ্ছে যে আজকের এই ক্লাসটি, কারকের যে ক্লাসটি, সেটি খুব গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষার জন্য। ভর্তি পরীক্ষা বলো, তোমার ক্লাসের কোনো পরীক্ষা বলো, টার্ম এক্সাম গুলো যেগুলো হয় সেই এক্সাম গুলোর কথা বলো, সবগুলোতে কারক কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হিসেবে পরিগণিত হয়। এবং এই কারণে কারক অধ্যায় সম্পর্কে যে ক্লাসটি হচ্ছে সেটি তোমার বন্ধুদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে ট্যাগ করে জানিয়ে দাও, এবং নিজের প্রোফাইল থেকে শেয়ার করে জানিয়ে দাও আজকের এই ক্লাসটি হওয়ার কথা। আমরা আশা করব
এখন যতজন অংশগ্রহণ করছো তার থেকে আরো বেশি মানুষ বাকি সময়টিতে অংশগ্রহণ করবে, এবং আমরা চাই তোমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে এবং নিজেদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবে। আমাদেরকে হাসিবুর রহমান রকি যেমন প্রশ্ন করেছে, দেওয়ার পর আর আশা না করলে কি অর্চনা হবে কিনা। আচ্ছা, আমি যেটা বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে যে কাউকে কোনো কিছু দেওয়ার পর সেটি যদি আর ফেরত তার কাছ থেকে আমরা না পাওয়ার আশা করি তাহলে সেটা সম্প্রদানকারক হবে। এবং অর্চনা সাধারণত এই ধরনের একটা পদ্ধতিকেই হিন্দু ধর্মাবলম্বী যারা বা পূজার উপাসক যারা তারা এভাবেই সাধারণত ব্যবহার করেন। এর পাশাপাশি আমরা এখন অপাদান কারক সম্পর্কে পড়বো। আমাকে তোমরা যারা অপাদান কারক সম্পর্কে আগে পড়েছো তারা আমাকে জানাও যে অপাদান কারক বলতে তোমরা আসলে কি বুঝো। আমরা তোমাদের কাছ থেকে উত্তর আশা করছি যে অপাদান কারক বলতে তোমরা কি বুঝো। মাহমুদ হাসান আমাদেরকে জিজ্ঞাসা করেছে ভাইয়া কবে লাইভ হয়। সময়টা হচ্ছে সন্ধ্যা 7টা এবং রাত 9টা। প্রায় প্রতিদিনই তুমি আমাদেরকে পাবে, কিন্তু বিভিন্ন বিষয়ে আমরা বিভিন্ন জন ক্লাস নিয়ে থাকি এবং সেটার জন্য 10 মিনিট স্কুল লাইভ যে ফেসবুক গ্রুপটি রয়েছে সেটিতে তোমাকে যেতে হবে। অপাদান কারক আমরা তোমাদের কাছ থেকে জানার চেষ্টা করছি যে অপাদান কারক বলতে আসলে কি বোঝায়। আমাকে তোমরা উত্তর করবে। তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, সাইফুল ইসলাম সবার আগে উত্তর করেছে, সেটি হচ্ছে যা থেকে কিছু বিচ্যুত, পতিত, রক্ষিত ইত্যাদি হয় তাকে আমরা সাধারণত ওকে অপাদান কারক বলি। ঠিক আছে, আমরা সেটি এখন তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। অপাদান কারক বলতে আমরা কি বুঝি? যা থেকে কোনো কিছু বিচ্যুত, জাত, গৃহীত, উদ্ভূত, দূরীভূত, রক্ষিত হয় তাকে অপাদান কারক বলে। সুতরাং এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার একটু খেয়াল রাখতে হবে যে বিচ্যুত মানে কোনো একটা কিছু থেকে পড়ে যাওয়া। অর্থাৎ আমি তোমাদেরকে একটা একটা করে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যেমন গাছ থেকে আম পড়ে, এরকম যদি হয় তাহলে সেটা হলো বিচ্যুত। সুতরাং আরেকবার দেখো, গাছ থেকে আম পড়ে, এই যে বাক্যটা, এই বাক্যে এক ধরনের বিচ্যুতি ঘটেছে, গাছ থেকে আম পড়ে গিয়েছে। আবার জাত বলতে কোনো একটা কিছু উৎপন্ন হওয়া বোঝায়। সুতরাং জাত হওয়া বলতে যদি উৎপন্ন হওয়া বোঝায় তাহলে এটার মানেটা কি? মানেটা হচ্ছে যে তিল তিল থেকে তেল হয়। দেখেছো, যেমন তিল থেকে আমরা তেল উৎপন্ন করছি বা জাত করছি, এই ধরনের একটা উদাহরণ আমরা বুঝবো যে কোন একটা কিছু জাত হওয়া মানে এটি বোঝানো হয়। আবার যেমন মেঘ থেকে বৃষ্টি পড়ে, নাজমুল হোসেন হৃদয় আমাদেরকে বলেছে, হ্যাঁ এটাও একটা চমৎকার উদাহরণ, এটাও বিচ্যুত হওয়ার একটা উদাহরণ। আবার আমরা কখনো কখনো গৃহীত, উদ্ভূত, দূরীভূত, রক্ষিত, আরেকটা হতে পারে ভীত। এটাও মনে রাখতে হবে যে যা থেকে তুমি ভয় পাচ্ছ, আমি ভূতকে ভয় পাই, তখনও এক ধরনের অপাদান কারক হবে। সুতরাং এইভাবে বিচ্যুত, জাত, গৃহীত, উদ্ভূত, দূরীভূত, রক্ষিত, ভীত, এই ব্যাপারগুলো যদি আমরা খেয়াল রাখি যে কোত্থেকে এগুলো হচ্ছে তাহলেই আমরা বুঝতে পারবো যে সেখানে অপাদান কারকের উপস্থিতি বিদ্যমান। চ্যুত আর বিচ্যুত কি একই কিনা ফ্রোজেন ফারিয়া জিজ্ঞাসা করেছে। হ্যাঁ, দুটো মানেই এক জায়গা থেকে সরে যাওয়া বা এক জায়গা থেকে পড়ে যাওয়া। সুতরাং তোমার কথা সঠিক। আদিত্য হাসান বিশেষ্যের পর হতে থেকে থাকলে অপাদান বুঝি। হ্যাঁ,
অনেকটা এরকম। সাধারণত আমরা এরকম বুঝি, কিন্তু কখনো কখনো এরকম উদাহরণ তোমার সামনে থাকতে পারে যেগুলোতে পঞ্চমী বিভক্তি নেই, অন্য কিছুর মাধ্যমে তোমাকে এই কথাগুলো বুঝে নিতে হবে যে ওইখানে বিচ্যুত, জাত, উদ্ভূত, গৃহীত এই ব্যাপারগুলো ঘটছে কিনা। সুতরাং এই ধরনের ব্যাপার যদি ঘটে তখন আমরা বুঝবো সেখানে অপাদান কারক হচ্ছে। সবসময় পঞ্চমী বিভক্তির উপস্থিতি নাই থাকতে পারে। সেটা কেমন সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তিলে তেল আছে, শামীম মিয়া আমাদেরকে জিজ্ঞাসা করেছে এটা কোন কারক? এটা অধিকরণ কারক। কারণ তিলে তৈল আছে, এটা একটা স্থান বোঝাচ্ছে। কোনো কিছু থেকে উৎপন্ন হওয়া বোঝায় তখনই যখন তিলে তৈল হয়। সেটি যখন আমরা বুঝছি তখন আমরা বুঝে থাকি যে সেখানে অপাদান কারক হচ্ছে। আবার ঘোড়াকে চাবুক মারো, কোন কারকে কোন বিভক্তি? এখানে তুমি কোনটিকে বোঝাচ্ছ সেটি আমি একটু বোঝার চেষ্টা করি। ঘোড়াকে তুমি যদি চাবুক কথাটি কোন কারকে কোন বিভক্তি জানতে চাও, তাহলে তোমার বলতে হবে যে সেটা করণ কারকে শূন্য বিভক্তি। কারণ কি? কারণ হচ্ছে তুমি ঘোড়াকে চাবুক দ্বারা মারছো। করণ কারক মানে হচ্ছে কোনো কিছু দিয়ে তুমি যখন কাজ করো তখন সেখানে আমরা করণ কারক বুঝে থাকি। বৃষ্টি পড়ে, এটি কি পতিত অর্থে নাকি বিচ্যুত অর্থে? মেঘ হতে বৃষ্টি পড়ে, এটি সাধারণত আমরা বিচ্যুত অর্থে বুঝে থাকি। আর কেউ আছে কিনা আমরা দেখি যে আর কোনো প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ। আমরা এখন কিছু উদাহরণ দেখার চেষ্টা করি, যে উদাহরণগুলোর মাধ্যমে আমরা দেখতে চাই অপাদান কারক আসলে আমরা কিভাবে বুঝতে পারি। খেয়াল করো, সোমবার থেকে পরীক্ষা শুরু। আমরা কোন একটা সময় থেকে কোনো একটা কিছু শুরু হওয়ার কথা এখানে দেখতে পাচ্ছি, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা কিছু আরম্ভ হওয়ার কথা বলা হচ্ছে। সুতরাং আমরা সোমবার থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা যখন বলছি তখন এই সোমবার থেকে এই অংশটা হবে অপাদান কারক। আমাকে পরের বাক্যে বাবাকে বড্ড ভয় পাই, এখানে অপাদান কারক কোনটি এবং সেই অপাদান কারক কোন বিভক্তি সেটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আমাকে তোমরা জানাবে বাবাকে বড্ড ভয় পাই, এই যে দ্বিতীয় বাক্যটা, সেই দ্বিতীয় বাক্যে অপাদান কারক কোনটা এবং সেটি কোন বিভক্তিতে রয়েছে সেটি আমাকে জানাবে তোমরা কমেন্টের মাধ্যমে। আমরা তোমার কমেন্টের জন্য অপেক্ষা করছি। মরিয়ম শেখ এবং ফ্রোজেন ফারিয়া বলছে যে ভীত, এই কথাটা আমরা বুঝতে পারছি। হ্যাঁ, ঠিক আছে, যা থেকে কোনো কিছু আমরা ভয় পাই, এই কথাটা সত্য। হ্যাঁ, এমডি সাইফুল ইসলাম সবচেয়ে ভালো উত্তর, পূর্ণাঙ্গ উত্তরটা দিয়েছে। জীবন আংশিক উত্তর দিয়েছে। আরো অনেকে আমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করছে। বাবাকে যা থেকে কোনো কিছু আমরা ভীত হতে দেখতে পাচ্ছি সেটাকে আমরা বলছি অপাদান কারক। সুতরাং এখানে বাবাকে হচ্ছে অপাদান কারক। তোমাদের সঠিক উত্তরের জন্য ধন্যবাদ। যারা বড্ড বলছো, ভয় পাওয়া বলছো, তাদের উত্তর সঠিক হয়নি, কারণ বাবা থেকে আমার ভয়টা উদ্ভূত হয়েছে। সুতরাং বাবাকে বড্ড ভয় পাই, এখানে বাবা হচ্ছে অপাদান কারক। এবং যারা বলছো এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে, সাদীবন বলেছো, মহাপুরুষ বলেছো, অনেকেই বলেছো অপাদান কারকে এটা দ্বিতীয় বিভক্তি হবে। কেন? এটা আমরা বলেছি যে বাবা থেকে একটা ভয় উদ্ভূত হয়েছে। আমরা সংজ্ঞায় বলেছিলাম যে যা থেকে কোনো কিছু ভীত হয়। সুতরাং এইটি কিন্তু সেইটির এক্সাম্পল। এর পাশাপাশি লোক মুখে শুনেছি, এখানেও একটা অপাদান কারক আছে। আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে এই লোকমুখে শুনেছি এই বাক্যটিতে অপাদান কারক কোনটি। লোকমুখে শুনেছি এটিতে অপাদান কারক কোনটি, এটি আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও।
এমডি সাইফুল ইসলাম উত্তর দিয়েছে লোকমুখে সপ্তমী বিভক্তি। আচ্ছা, আর কেউ কোনো উত্তর দিতে পারবে? তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। পরাগ আহমেদ আমাদেরকে বলেছে লোকমুখে, সাদেকুজ্জামান ইয়াহিয়া, নাজমুল হোসেন হৃদয় আমাদেরকে বলেছে হ্যাঁ। আচ্ছা, লোকমুখে শুনেছি। এখানে অপাদানে সপ্তমী, এটি আমাদেরকে অনেকে বলে দিচ্ছে। কোন অংশটা অপাদানে সপ্তমী সেটাও কিন্তু আমরা এর মধ্যে জেনে গিয়েছি, সেটা হচ্ছে লোকমুখে। এই কথাটি আমরা বুঝতে পারছি যে এইখানে আমরা অপাদানে সপ্তমী পাচ্ছি। শাওন ইবনুল সে আমাদেরকে জানিয়েছে ভাইয়া বিভক্তি বোঝার জন্য সহজ পদ্ধতি কোনটি? আচ্ছা, আমরা তোমাদেরকে বিভক্তির শুরুর অংশটুকুই জানিয়ে দিয়েছি আজকের ক্লাসের শুরুতে, যে বিভক্তি কিভাবে আমরা বুঝতে পারবো এবং প্রত্যেকটা শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত রয়েছে। দেখো, এই সোমবারের সঙ্গে একটা পঞ্চমী বিভক্তি যুক্ত রয়েছে, এইখানে একটা দ্বিতীয় বিভক্তি কে যুক্ত রয়েছে। তোমরা প্রত্যেকটা পদের সঙ্গে কোন বিভক্তি যুক্ত রয়েছে সেটি তোমরা একটু বের করবে। লোকমুখে, যেমন লোকমুখের সঙ্গে একটা এই বিভক্তি যুক্ত রয়েছে, এটি তোমাকে বিভক্তি বুঝতে সাহায্য করবে। ফ্রোজেন ফারিয়া, তোমার প্রশ্ন বুঝতে পারিনি, এটা কি অর্থে? আচ্ছা, লোকমুখে শুনেছি, এটা কি অর্থে অপাদান? এটি কোনো বিশেষ কোনো অর্থ নেই। সাধারণত সবগুলো যে তোমাকে মানে কোনো অর্থে বোঝানোই হবে, নট নেসেসারি। সাধারণত আমরা এখান থেকে উদ্ভূত অর্থে এটিকে তাও বুঝে নিতে পারি। অর্থাৎ আমি যে শুনেছি কোনো একটা কথা, সেটি লোকমুখের মাধ্যমে আমার কাছে এসেছে, সুতরাং এটিকে তুমি উদ্ভূত অর্থে ধরে নিতে পারো। তবে সবকিছুরই অর্থ দাঁড় করাতে হবে এটি সবসময় আবশ্যিক না। আমরা এর মধ্যে আমাদের ক্লাসের বেশ খানিকটা পার করে ফেলেছি। আমরা চাইবো যে আজকের এই ক্লাসের যে বাকি অংশ, সেই বাকি অংশে তোমরা নিজেদের বন্ধুদের ডেকে আনো এবং কমেন্ট সেকশনে ট্যাগ করে জানিয়ে দাও আজকের এই ক্লাসটি হওয়ার কথা। আমরা অধিকরণ কারক নামে একটা গুরুত্বপূর্ণ কারক পড়া এখনো বাকি রেখেছি। আমরা চাই সেটা যেন সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে সেটাতে। আমরা চাইবো যে অধিকরণ কারক সম্পর্কে কোনো ধরনের কনফিউশন যদি তোমাদের থাকে, সেটি পুরোপুরি যেন পরিষ্কার হয়ে যায়। আমরা অধিকরণ কারক সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তবে তার আগে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে যে অধিকরণ কারক বলতে আসলে কি বোঝায়। মাসুদ রানা আমাদেরকে প্রশ্ন করেছে যে যে বাক্যটা কারক হবে সেই বাক্য থেকেই কি বিভক্তি বের করতে হবে কিনা। মাসুদ রানা, কোন একটা বাক্যের কোন একটা নির্দিষ্ট শব্দে তোমাকে সাধারণত কারক এবং বিভক্তি বের করতে বলা হবে। যেমন আমরা যে শব্দটা দেখেছিলাম যে তিল হতে তৈল হয়, তিল হতে তৈল হয়। তোমাকে পরীক্ষার হলে বলে দেওয়া হবে এই বাক্যে এই তিল হতে অংশটা কোন কারকে কোন বিভক্তি। তখন তোমাকে বলতে হবে যে এটা অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। এইভাবে তুমি কারক এবং বিভক্তি আইডেন্টিফাই করবে। সুতরাং কোনো একটা বাক্যের পুরোটা কিন্তু কোনো কারক হয় না, কোনো একটা পদ, নির্দিষ্ট পদ কোনো একটা কারকের অন্তর্ভুক্ত হয়। আশা করি এই বিষয়টা সম্পর্কে তোমরা পুরোপুরি পরিষ্কার একটা ধারণা পেয়েছো। আদিত্য হাসান কোথায় কখন কি বিষয় জিজ্ঞেস করার পর উত্তর পেলে অধিকরণ কারক হয়, চমৎকার উত্তর। সাইফুল ইসলাম বলেছে আধার, কাল, বিষয় ইত্যাদি বোঝালে সেটাও হচ্ছে অধিকরণ কারক। ফ্রোজেন ফারিয়া কাজ সম্পাদনের সময় জায়গাকে অধিকরণ কারক বলে, চমৎকার। স্থান, কাল, পাত্র এগুলো বোঝালে আমরা সাধারণত অধিকরণ কারক বুঝি, এটি তোমরা জানিয়ে দিয়েছো আমাদেরকে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আমরা কাজেই বুঝে গেলাম, যারা এখনো সংজ্ঞাটা পরিষ্কার হয়নি তাদের জন্য দেখাচ্ছি যে ক্রিয়া সম্পাদনের কাল অথবা সময় এবং স্থানকে সাধারণত আমরা অধিকরণ কারক বলি। সুতরাং অধিকরণ কারকের যখন সংজ্ঞা এটি, তখন আমরা কোন প্রশ্নটি করলে অধিকরণ কারক পেতে পারি। খেয়াল করে দেখো, কালের কথা বলা আছে, অর্থাৎ সময়ের কথা বলা আছে এবং স্থানের কথা বলা আছে। আমাকে তোমরা তাহলে এটি বলো যে কোন প্রশ্নটি করলে আমরা সাধারণত অধিকরণ কারককে আইডেন্টিফাই করতে পারবো। ঠিক যেরকম কর্মকারককে একটা প্রশ্ন করি, করণ কারককে একটা প্রশ্ন করি, এরকম প্রত্যেকটা কারককে কিন্তু আমরা বিভিন্ন প্রশ্ন করেছি। আমাকে তোমরা যেটি বলো যে কোন প্রশ্নগুলো করলে আমরা অধিকরণ কারক পেতে পারি। তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, কখন কোথায় উত্তর করেছে ফ্রোজেন ফারিয়া। আর কেউ উত্তর করতে পারে কিনা? শহীবুর রহমান জীবন, সাফায়েত হোসেন তুহিন, সে বলেছে কখন। তৌসিফ শিহাব, সে বলেছে কোথায় কখন। হ্যাঁ, জায়েদ হাসান, সেও বলেছে কখন কোথায়। হাসিবুর রহমান রকি, কোথায় কখন। ফাইজা ফাহমিদা, কোথায় কখন। হ্যাঁ, মোর্শেদ খান, আরেফিন প্রান্ত, এরকম অনেকে আমাদেরকে উত্তর করছে যে প্রশ্ন হচ্ছে কোথায় বা কখন। এই প্রশ্নটা যদি আমি কোনো একটা বাক্যে করি, তা তখনই আমি যে উত্তরটা পাবো সেটা হচ্ছে অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারক কাকে বলে এবং অধিকরণ কারককে কিভাবে বের করে ফেলা যায় সেটি আমরা খুব সহজে বুঝে গেলাম। আমাকে এখন তোমরা যেটি বলবে সেটি হচ্ছে যে অধিকরণ কারক কয় প্রকার। আমরা অধিকরণ কারকের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে জানি। আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে অধিকরণ কারক কয় প্রকার। তোমাদের কাছ থেকে এই উত্তরটা নিব। সেটি হচ্ছে যে অধিকরণ কারককেও আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। এই অধিকরণ কারক কয় প্রকার আমাকে তোমরা জানাও। মরিয়ম শেখ, সে সবার আগে উত্তর করেছে। ফাহিম রহমান, সে আমাদেরকে জানিয়েছে এরকম 3 প্রকারের কথা তারা বলছে। সাদিবন YMPL, সে বলেছে 4 প্রকার। না, 4 প্রকার না, 3 প্রকারের উত্তরগুলো সঠিক। জায়েদ হাসান, রোকেয়া নাদিয়া, পরাগ আহমেদ, আরো অনেকে বলছে। তৌসিফ শিহাব, অনেকে আমাদেরকে বলছে। শহীবুর রহমান জীবন, সেও বলেছে 3 প্রকার। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা তাহলে বুঝতে পারছি যে প্রকারভেদ অনুযায়ী আমরা অধিকরণ কারককে 3 ভাগে ভাগ করতে পারি। প্রকারভেদ অনুযায়ী এই 3 প্রকার। খেয়াল করো এই চার্টটি, যেখানে আমরা বলছি অধিকরণ কারকের প্রকারভেদ 3টি। প্রথমটি হচ্ছে কালাধিকরণ, তারপরে আছে আধারাধিকরণ এবং তারপরে আছে ভাবাধিকরণ। এই 3 প্রকারের কারক নিয়ে আমরা অধিকরণ কারককে পাই এবং প্রত্যেকটার আলাদা আলাদা সংজ্ঞা রয়েছে, সেগুলো আমরা একটু একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখো, আমরা যে কালাধিকরণ নামটি বলছি, সেই কালাধিকরণ বলতে আমরা বুঝে থাকি কাল যোগ অধিকরণ। অর্থাৎ অধিকরণ কারককে কোনো সময় দ্বারা যদি নির্দিষ্ট করা হয়, তখন আমরা বুঝে থাকি সেখানে কালাধিকরণ রয়েছে। যেমন একটা চমৎকার উদাহরণ তোমার সামনে হতে পারে, সেটি হচ্ছে সকালবেলা সকালবেলা সূর্য ওঠে। এখানে সকালবেলা যে অংশটি রয়েছে সেটি আমরা একটা কারকের মধ্যে ফেলতে পারি। আমাকে তোমরা বলবে যে এই সকালবেলা তাহলে কোন কারকে কোন বিভক্তি হয়। যদি এটা কোনো একটা সময় নির্দেশ করে, তাহলে এই সকালবেলা অংশটা কোন কারকে কোন বিভক্তি হয়। তোমাদের কাছ থেকে কমেন্টের মাধ্যমে উত্তর আশা করছি। আমাদেরকে অনেকে উত্তর করছো, যারা জানাচ্ছ সকালবেলা সূর্য ওঠে, এটি হচ্ছে কালাধিকরণের শূন্য বিভক্তি। হ্যাঁ,
অধিকরণ কারকে শূন্য বিভক্তিও বলা যায়। আবার যেহেতু এটি একটি সময় নির্দেশ করছে, সেই কারণে এটি হচ্ছে কালাধিকরণে শূন্য বিভক্তি। এটি খুব স্পষ্টভাবে আমরা বুঝে নিতে পারছি। আশা করি এই ব্যাপারটা তোমরা বুঝে গিয়েছো যে ফাহিম রহমানও বলছে, ফাইজা ফাহমিদা বলছে, জায়েদ হাসান আঁচল বলছে, তৌসিফ শিহাব বলছে, আনিকা তাবাসসুম বলছে, আমাদেরকে অনেকে জানাচ্ছে যে অধিকরণ কারকে এটা শূন্য বিভক্তি হবে। এবং কোন ধরনের অধিকরণ কারক? কালাধিকরণ কারক। এরপর আমাদের সামনে রয়েছে আরেক প্রকার অধিকরণ কারক, যেটাকে আমরা বলছি আধারাধিকরণ। এটিকে আমরা যদি ভাঙি তাহলে আমরা কি পাই? আমরা পাই আধার যোগ অধিকরণ। তোমরা আধার শব্দটার মানে কি জানো? যারা জানো তারা আমাকে জানো যে আধার শব্দটির মানেটা কি? হ্যাঁ, আধার যোগ অধিকরণ তো বুঝলাম। এখন আমাকে তোমরা বলবে যে আধার শব্দটার মানে কি? হ্যাঁ, আধার শব্দটার মানে হচ্ছে না, হযরত আলী বলছে অন্ধকার না, আধার শব্দটার মানে অন্ধকার নয়। মোরশেদ খান বলেছে স্থান, ফারিয়া বলেছে স্থান। যারা বলছো আধার মানে স্থান, বা আরেকটা মানে আছে যেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটি হচ্ছে পাত্র। স্থান বা পাত্রকে বলা হয় আধার। তোমরা যে অন্ধকারের কথা বলছো, সেই আধার হচ্ছে এর উপর একটা চন্দ্রবিন্দু আছে, এইটি হচ্ছে অন্ধকার। সুতরাং দুই আধারের মধ্যে কিন্তু পার্থক্যটা বোঝা খুব জরুরি। আমরা এখন তোমাদের কাছে যেটি উদাহরণ হিসেবে যেটি বলতে পারি সেটি হচ্ছে আধারাধিকরণ। আধারাধিকরণের একটা চমৎকার উদাহরণ হচ্ছে পুকুরে মাছ আছে। পুকুরে মাছ আছে, এটি একটা চমৎকার উদাহরণ। এবং এখানে পুকুর হচ্ছে আধার বা স্থান, এবং সেই কারণে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আধারাধিকরণ। আবার ভাবাধিকরণ বলতে কি বোঝায়? ভাবাধিকরণ বলতে বোঝায় কোনো একটা ক্রিয়ার এক ধরনের ভাবগত রূপ। যেমন আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারি, যেমন সূর্য উদিত হয়, এটির এক ধরনের ভাবগত একটা রূপ রয়েছে, যেটাকে আমরা বলি সূর্যোদয়। আবার কান্না, কাঁদা, কাঁদা এক ধরনের একটা ক্রিয়া, আমি কান্নাকাটি করছি, সেটার আরেকটা ভাবগত রূপ হচ্ছে কান্না। এই ভাবগত রূপগুলো নিয়ে যেই অধিকরণ কারক, সেগুলোকে আমরা বলছি ভাবাধিকরণ। রকি আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে এমন কোন বাক্য আছে কিনা যেটাতে সব কারক আছে। হ্যাঁ, সেরকম একটা বাক্য আছে, সেটা আমরা তোমাদেরকে ক্লাস শেষে দেখিয়ে দিব। এখন তোমরা যেটি খেয়াল করো সেটি হচ্ছে ভাবাধিকরণের উদাহরণ বলতে আমরা কি বুঝি। ভাবাধিকরণের উদাহরণ: সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়। এবং এইখানে সূর্যোদয় নামে একটা শব্দ রয়েছে, যেটা একরকম ক্রিয়ার ভাবগত রূপ, এবং এই সূর্যোদয়কে আমরা বলছি ভাবাধিকরণ। এবং ভাবাধিকরণে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে সব সময় সপ্তমী বিভক্তি হয়। এই কারণে ভাবাধিকরণের আরেকটা নাম আছে, যেই নামটা তোমরা আমাকে জানাবে। আমি অর্ধেক লিখে রাখলাম, তোমরা আমাকে জানাবে যে ভাবাধিকরণ এটার আরেকটা নাম রয়েছে, সেই নামটা কি? আমাকে তোমরা জানাবে যে এই রূপটি কি। হ্যাঁ, এমডি সাইফুল ইসলাম আমাদেরকে জানিয়েছে
এটিকে আমরা ডেকে থাকি ভাবে সপ্তমী। কেন? কারণ হচ্ছে ভাবাধিকরণের সব সময় সপ্তমী বিভক্তি আমরা দেখতে পাই। সুতরাং এই ক্ষেত্রে আমরা ভাবে সপ্তমীর ব্যাপারটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেলাম যে কিভাবে ভাবে সপ্তমী হয়। আমরা সূর্যোদয়, কান্না এই ধরনের যে রূপগুলো যখন দেখতে পাবো তখন আমরা ভাবাধিকরণ পাবো এবং ভাবে সপ্তমীর একটা উদাহরণ পেয়ে যাব। আমরা এখন দেখব অধিকরণ কারকের এই যে আধারাধিকরণ, সেই আধারাধিকরণের বেশ কিছু প্রকারভেদ রয়েছে। সেই প্রকারভেদগুলো কি কি সেগুলো আমরা এক এক করে নিজেরা বের করার চেষ্টা করব। খেয়াল করে দেখো, আধারাধিকরণ অধিকরণ কারকের খুব গুরুত্বপূর্ণ একটা প্রকারভেদ এবং সেটার তিনটা প্রকারভেদ রয়েছে। তিনটা প্রকারভেদ কি কি সেটা আমরা তোমাদেরকে এক এক করে জানানোর চেষ্টা করি। সেটা আমরা তোমাদেরকে এক এক করে জানানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে আধারাধিকরণ তিন প্রকার। প্রথমটা হচ্ছে ঐকদেশিক। আধারাধিকরণ। এর পরের কোন আধারাধিকরণ রয়েছে সেটি আমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানবো। একজন আমাদেরকে বলেছে বৈষয়িক। আচ্ছা, হ্যাঁ, আরেকজন বলেছে অভিভাবক। হ্যাঁ, ফারিয়া বলেছে অভিভাবক আছে, ফাহিম বলেছে বৈষয়িক আছে। চমৎকার। তোমাদের কাছ থেকে এভাবে আমরা উত্তর পেয়ে যেতে পারি। আমরা দ্বিতীয় যে আধারাধিকরণটার কথা জানি সেটা হচ্ছে অভিব্যাপক। আনিকা তাবাসসুম বলেছে, পরাগ আহমেদ বলেছে। এর পাশাপাশি আমরা আরো একটা আধারাধিকরণের কথা জানি, সেটা হচ্ছে বৈষয়িক। সুতরাং আধারাধিকরণের এই তিনটি রূপ রয়েছে, সেটি আমরা খুব পরিষ্কারভাবে জেনে গেলাম। এখন আমরা এক এক করে এটির ধারণা সম্পর্কে জানবো যে ঐকদেশিক, অভিব্যাপক এবং বৈষয়িক বলতে আসলে কি কি বোঝানো যায়। এসো আমরা দেখি যে ঐকদেশিক এবং অভিব্যাপক এবং বৈষয়িক এইগুলো বলতে আসলে কি বোঝানো হয়। আমরা আধারাধিকরণের যে তিনটি প্রকার পেয়েছিলাম সেই তিনটি প্রকারের ব্যাখ্যা অনুযায়ী ঐকদেশিক হচ্ছে বিরাট স্থানের কোন একটা অংশে ক্রিয়া যদি সংঘটিত হয়। যেমন আমরা ঐকদেশিক বলতে যদি এটি বুঝি তাহলে আমাদের একটা উদাহরণ চিন্তা করে দেখো তো। আমরা যদি বলি বনে বাঘ আছে, এটা কিভাবে ঐকদেশিক? এটি ঐকদেশিক কারণ হচ্ছে যে কোনো একটা বনের কোনো একটা অংশে, কোনো একটা একদম ভেতরের কোনো অংশে বাঘ আছে। পুরো বন জুড়ে কিন্তু বাঘ থাকে না এবং এই কারণে সেই বিরাট স্থানের কোনো অংশে যখন ক্রিয়া সংঘটিত হয় তখন সেটা হয় ঐকদেশিক। কাজেই এখানে বন এই কথাটা হবে ঐকদেশিক আধারাধিকরণ। এরকম আরো কোনো উদাহরণ তোমরা কি আমাদেরকে দিতে পারো যে কিভাবে আমরা ঐকদেশিক পেতে পারি? আমরা তোমাদের কাছ থেকে জানতে চাই যে ঐকদেশিকের আর কোনো উদাহরণ তোমাদের কাছে রয়েছে কিনা যে কোনো একটা ক্রিয়া ছোট একটা জায়গায় সংঘটিত হচ্ছে। আকাশে চাঁদ আছে, হ্যাঁ, ফারিয়া আমাদেরকে জানিয়েছে। আর কেউ কোনো উদাহরণ দিতে পারো? সাইফুল ইসলাম জানিয়েছে আকাশে চাঁদ উঠেছে। আকাশে তারা আছে, আনিকা তাবাসসুম বলেছে। সিয়াম হাসান আমাদেরকে বলেছে নদীতে মাছ আছে, পুকুরে মাছ আছে জানিয়েছে এএস এঞ্জেল। ক্লাসে টিচার আছে তৌসিফ শিহাব জানিয়েছে। মাঠে গরু চড়ে এরকম জানিয়েছে। সুতরাং আমরা এরকম চমৎকার সব উদাহরণ তোমাদের কাছ থেকে পাচ্ছি। অর্থাৎ কোনো একটা বিরাট জায়গায় একটা ছোট জায়গায় কোনো একটা ক্রিয়া যদি সম্পন্ন হয় তখন সেখানে আমরা
ঐকদেশিক পেতে পারি। আবার যদি অভিব্যাপক হয় তাহলে হবে সমগ্র স্থান জুড়ে আমরা কোন একটা ক্রিয়া সম্পন্ন হতে দেখব। সেটা কিরকম? সেটা সহজ উদাহরণ হচ্ছে পুকুরে কিংবা নদীতে পানি আছে। খেয়াল করে দেখবে যে পুকুরে বা নদীতে পুরোটা জুড়েই তো পানি থাকে। সুতরাং আমরা যখন বলছি যে পুরোটা পুকুর জুড়ে এরকম পানি আছে, তখন সমগ্র স্থান জুড়ে আমরা কোন একটা ক্রিয়া সম্পাদিত হতে দেখছি, এবং এই কারণে এটাকে আমরা বলছি অভিব্যাপক অধিকরণ। অভিব্যাপক আধারাধিকরণ কিংবা অভিব্যাপক অধিকরণ। এর পাশাপাশি সমুদ্রে পানি আছে। এক মনিরুল ইসলাম বলেছে মনের মাঝে সে আছে। আচ্ছা, চমৎকার। এরকম আরো অনেক উদাহরণ তোমরাই দিতে পারো। তোমাদেরকে অনেক ধন্যবাদ। তিলে তৈল আছে, হ্যাঁ এইটাও একটা চমৎকার উদাহরণ। এটা অভিব্যাপক, অর্থাৎ তিলের পুরোটা জুড়েই কিন্তু তেল থাকে, এবং এই কারণে আমরা সেটাকেও অভিব্যাপক বলতে পারি। বৈষয়িক, সেটা বলতে বোঝানো হয় বিশেষ গুণে বা বিশেষ বিষয়ে দক্ষতা বা ক্ষমতা থাকা। অর্থাৎ যদি আমরা বলি যে কোনো একটা ছেলেটি অঙ্কে ভালো, এখানে কোন একটা বিষয় বলতে আমরা কোন বিষয়ে দেখতে পাচ্ছি? একটু আমাকে দেখাও তো, আমাকে দেখাও যে এই ছেলেটি অঙ্কে ভালো, এখানে কোন একটা বিষয় কি আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা বৈষয়িক অধিকরণ খুঁজে পেতে পারি? ফাহিম রহমান আমাদেরকে জানিয়েছে আমি অঙ্ক করছি। হ্যাঁ, এটাও একটা চমৎকার উদাহরণ। তবে আমার প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করো যে এইখানে কোনটি বৈষয়িক আধারাধিকরণ? সাইফুল ইসলাম জানিয়েছে অঙ্ক। আনিকা তাবাসসুম জানিয়েছে বিশেষ গুণ। আচ্ছা, ছেলেটি ওকে অঙ্ক। হ্যাঁ, আমরা এক এক করে এই উত্তরটা তোমাদের কাছ থেকে পেয়ে গেলাম যে ছেলেটি অঙ্কে ভালো, এটি আমাদের জন্য একটা বৈষয়িক আধারাধিকরণ দিয়ে দিচ্ছে। আমরা এই কারণে এক এক করে এভাবে বুঝে গেলাম যে কিভাবে আধারাধিকরণ আমরা খুঁজে বের করে ফেলতে পারি, এবং আধারাধিকরণের প্রকারভেদগুলো আমরা কিভাবে জেনে নিতে পারি। আমরা তোমাদের কাছ থেকে একটা প্রশ্ন পেয়েছিলাম, সেটি হচ্ছে যে একই বাক্যে কি সবগুলো কারক খুঁজে বের করা সম্ভব কিনা। আমরা সেটি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। এখানে আমরা সর্বশেষ বোঝানোর চেষ্টা করছি যে এই বাক্যটিতে কিভাবে আমরা সবগুলো কারক খুঁজে বের করে ফেলতে পারি। তাহলে পুরো কারকের যে আইডিয়াটা একদম পরিষ্কার তোমার কাছে হয়ে যাবে। যেমন আমার কাছে একটা বাক্য আছে, বেগম সাহেবা নিজ হাতে ভাড়ার থেকে, ভাড়ার মানে চাল রাখার একটা জায়গা, ভাড়ার থেকে গরিবদের, বুঝতে পারছো? আমরা একটা বাক্য দেখছি যেই বাক্যে আমরা সবগুলো কারকের উদাহরণ তোমাদেরকে দেখাতে চাই। আমাদের বাক্যের পরবর্তী অংশ হচ্ছে বেগম সাহেবা নিজ হাতে ভাড়ার থেকে প্রতিদিন চাল দিতেন। এখানে আমাকে তোমরাই এক এক করে করে বলবে যে আমরা এখানে কর্তৃকারক কোনটিকে পাচ্ছি এবং সেটি কোন কারকে কোন বিভক্তি। আমাকে এক এক করে তোমরা জানাবে যে এখানে কর্তৃকারক কোনটি এবং সেটি বিভক্তি কোনটা। আমাদেরকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে এখানে এই বাক্যটিতে কর্তৃকারক কোনটি। নাজমুল হোসেন হৃদয় এর মধ্যে আমাদের একটা প্রশ্ন করে বসেছে, এ সাবানে কাপড় কাচা হবে না, কোন কারকে কোন বিভক্তি।
এখানে যদি আমরা এ সাবানে অর্থাৎ সাবানকে যদি আমরা কোন কারক বলতে চাই তাহলে হবে সেটা একটা করণ কারক, এবং করণ কারকে সেটা এ বিভক্তি হবে। কারণটা কি? কারণটা হচ্ছে সাবান দিয়ে, সাবান একটা যন্ত্র সহায়ক উপায়, এবং সাবান দিয়ে আমরা কাপড় কাচার চেষ্টা করছি, এবং এই কারণে সাবান হচ্ছে করণ কারক, করণ কারকে এখানে সপ্তমী বিভক্তি হবে। বেগম সাহেবা হচ্ছে কর্ত্রী, এবং আনিকা তাবাসসুম আমাদেরকে জানিয়েছে মাসুদ রানা, সাইফুল ইসলাম এরকম জানিয়েছে, পরাগ আহমেদ জানিয়েছে। হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক হয়েছে যে বেগম সাহেবা হচ্ছে কর্তৃকারকে শূন্য বিভক্তি। আচ্ছা, এখানে আমাকে এখন বলো যে এখানে নিজ হাতে এইটি কোন কারকে কোন বিভক্তি? নিজ হাতে শহীবুর রহমান জীবন জানিয়েছে করণে সপ্তমী। আচ্ছা, তোমাদের উত্তরই এক এক করে খুব দ্রুত নেওয়ার চেষ্টা করছি। করণে সপ্তমী। ভাড়ার থেকে এই অংশটা কোন কারকে কোন বিভক্তি? ভাড়ার থেকে এই অংশটা কোন কারকে কোন বিভক্তি? আরাফাত চৌধুরী আগের প্রশ্নের উত্তর দিচ্ছে, আনিকা তাবাসসুম আগের উত্তর দিচ্ছে। আমরা এক এক করে তোমাদের কাছ থেকে দেখার চেষ্টা করছি। রফিকুল ইসলাম আমাদেরকে জানিয়েছে যে এটা হচ্ছে অপাদান কারক, এবং এখানে দ্বিতীয় বিভক্তি হয়েছে না, দ্বিতীয় বিভক্তি হয়নি, অপাদান কারক হয়েছে। এই উত্তরটি সঠিক। তোমাদের উত্তরের জন্য অপেক্ষা করছি, সঠিক উত্তর কেউ দাও। হ্যাঁ, আরাফাত চৌধুরী বলেছে না, আরাফাত চৌধুরী উত্তর হয়নি। অপাদানে পঞ্চমী শহীবুর রহমান জীবন, তার উত্তরটি সঠিক হয়েছে। অপাদানে অপাদানে পঞ্চমী। এরপর গরিবদের অর্থাৎ কাকে দিতেন, কাদেরকে দিতেন, এই প্রশ্নের উত্তর যদি আমরা চাই তাহলে আমরা একটা উত্তর পাবো, সেটা হচ্ছে গরিবদের তিনি দিতেন এবং সেটি সত্য ত্যাগ করে দিতেন। সত্য ত্যাগ করে দেওয়ার কারণে আমরা বুঝতে পারছি যে এখানে একটা সম্প্রদান কারকের উপস্থিতি রয়েছে। এই সম্প্রদান কারকের মধ্যে এই র এর দিকের দের আমরা বলেছিলাম যে এটি হচ্ছে ষষ্ঠী বিভক্তি। প্রতিদিন এটি একটি সময় নির্দেশ করছে, এবং এই কারণে আমরা বলছিলাম যে অধিকরণ কারক তোমাকে সবসময় সময়ের নির্দেশনা দিবে। এটি এই কারণে হবে অধিকরণে শূন্য বিভক্তি। সর্বশেষ এখানে চাল একটা শব্দ রয়েছে, সেই চাল শব্দটা কোন কারকে কোন বিভক্তি সেটি আমাকে তোমরা জানাবে। চাল শব্দটি কোন কারকে কোন বিভক্তি সেটি তোমরা আমাকে জানাবে। আমরা তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। কর্মকারকে শূন্য এমডি সাইফুল ইসলাম, ফাহিম রহমান বলেছে কর্মকারক, হাসনাত জিলান আকাশ, ফ্রোজেন ফারিয়া, শাফায়েত আল ফয়সাল, আনিকা তাবাসসুম, এরকম তোমাদের অনেকে জিজ্ঞাসা করেছো, অনেকে বলেছো, উত্তর দিয়েছো যে চাল এটি হবে কর্মকারকে শূন্য বিভক্তি। সুতরাং দেখো আমরা কর্তৃকারক পেলাম, কর্মকারক পেলাম, করণ কারক, অপাদান কারক, সম্প্রদান কারক, অধিকরণ কারক, 6টি কারক একদম সম্পূর্ণভাবে একটা বাক্যে আমরা পেয়ে গেলাম। সুতরাং আমরা বুঝে গেলাম যে কারকের সম্পূর্ণ ধারণাটা বিভক্তির সঙ্গে কিভাবে সম্পর্কিত। আমরা তাই তোমাদের অংশগ্রহণে ভীষণভাবে আনন্দিত। আমরা এটি চেয়েছিলাম যে প্রত্যেকটি উত্তর তোমরা নিজেরাই করবে। আমরা এর মাধ্যমেই আমাদের আজকের পুরো ক্লাসের ধারণার যে বিষয়টি সেটি শেষ করছি। তবে শেষ করার আগে একটি বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই।
আমরা জানিয়ে দিতে চাই যে আমাদের 10minuteschool.com ওয়েবসাইটে তোমরা গিয়ে কিভাবে আমাদের পুরনো যে ভিডিওগুলো রয়েছে সেই পুরনো ভিডিওগুলো খুঁজে পেতে পারো। আমরা একটি ফোনের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা যদি 10 মিনিট স্কুল লিখে সার্চ দাও তাহলে 10 মিনিট স্কুল রেজাল্টে একদম শুরুতেই চলে আসবে। সেখানে তুমি 10 মিনিট স্কুল প্রেস করো অথবা সরাসরিও 10minuteschool.com এ তুমি চলে যেতে পারো। ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ 10minuteschool.com। 10minuteschool.com ওয়েবসাইটে গিয়ে তুমি এইখানে প্রেস করলে একটা লাইভ অপশন পাবে। একদম নিচের দিকে দেখো এখানে লাইভ একটা বাটন রয়েছে। আমরা সেই লাইভ বাটনে যদি প্রেস করি তাহলে আমরা আমাদের পুরনো যে লাইভ ক্লাসগুলো রয়েছে সেই লাইভ ক্লাসগুলো খুব সহজে বের করে ফেলতে পারবো এবং সেখানে আমরা খুঁজে পেতে পারবো কিভাবে আমাদের বাংলা, অঙ্ক কিংবা ফিজিক্স, কেমিস্ট্রি যেটাই বলো না কেন প্রত্যেকটা লাইভ ক্লাস আমরা কিভাবে খুঁজে পেতে পারি সেটি এই পেজ তোমাকে দেখিয়ে দিবে। এখানে দেখো ভিডিও লিস্ট নামে একটা অপশন রয়েছে। সেই ভিডিও লিস্টে বাংলা, ইংরেজি প্রত্যেকটার তালিকা রয়েছে এবং বাংলার যে বিগত ক্লাসগুলো সেই বিগত ক্লাসগুলোর প্রায় প্রত্যেকটি তোমার সামনে আলোচনা করে দেওয়া হয়েছে। আশা করি যারা বিগত ক্লাসগুলো নিয়ে এখনো কৌতূহলী এবং আজকের ক্লাসে পুরোটা থাকতে পারোনি তারা এই ক্লাসটি আমাদের ওয়েবসাইট থেকে বের করে নেবে এবং নিজেরা অবশ্যই এই ক্লাসটি একবার করবে। আশা করি কারক সম্পর্কে তোমাদের ধারণা পুরোপুরি পরিষ্কার হয়েছে। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাতে পারো আমাদের 10 মিনিট স্কুল ফেসবুক পেজে, অথবা আমাদেরকে 10 মিনিট স্কুল লাইভে প্রশ্ন করতে পারো, অথবা আমাদের ফোরাম গ্রুপ রয়েছে সেই ফোরামে আমাদেরকে জানাতে পারো যে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। এবং বেশি বেশি আজকের এই ভিডিওটি শেয়ার করবে, আমাদের লাইভ ক্লাসের সবগুলো ভিডিওই তোমার বন্ধুদেরকে জানাবে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি।